প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা গত ক্লাসে যেগুলি দেখছি সেগুলি যেগুলি পড়ছি সেগুলি অবশ্যই সবাই ভালো করে বুঝতে পারছি। যদি না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটা আবার দেখবো অথবা আমাকে বলবো, আমি সেগুলো আবার পুনরায় বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো, যেহেতু তোমাদের এগুলো আগেকার ক্লাসে ছিল, 9, 10-এ পড়ছো। তো অরবিট এবং অরবিটাল খুব একটু ভালো করে তোমরা দেখবা এই টপিক্সটা। আজকে দেখো আমরা যেটা আলোচনা করব ওটারই পরবর্তী অংশ। যে আমরা জানি অরবিটাল SPDF, অরবিটাল কয়টা? অরবিটাল হলো SPDF, এই 4টা অরবিটাল আমরা গতদিন পড়ছিলাম। তো আজকে দেখবো এগুলোর আকৃতি কেমন, যেমন এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। এস অরবিটালের আকৃতি গোলাকার, এটা আমরা এস ধরে নিচ্ছি, এটা হলো এস গোলাকার। এস অরবিটালের আকৃতি গোলাকার। যেমন তোমরা 9, 10-এ যেমন সমজীবী বন্ধন দেখছিলাম, এরকম দুইটা, এটা হাইড্রোজেনের এস অরবিটাল, হাইড্রোজেনের একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল, এই দুটো মিলে কী তৈরি হয়েছিল মনে আছে না? 9, 10-এ তোমরা এরকম চিত্র দেখছো অবশ্যই। তো এস অরবিটালের আকৃতি আমরা কি জানলাম? এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার। তারপর আসে পি অরবিটাল, এটা তোমরা একটু ভালো করে দেখবা। পি অরবিটাল 3টা। পি অরবিটাল কয়টা? 3টা। যেমন PX, PY, PZ। পি অরবিটাল হচ্ছে 3টা। পি অরবিটাল 3টা। PX অরবিটাল, PY, PZ, এই 3টা অরবিটালের আকৃতি তোমাদেরকে চাইবে। মার্ক কখনো 2 থাকে, কখনো যদি তোমাকে বলে শুধু PX অরবিটালের চিত্র অঙ্কন করো, কয়ের প্রশ্ন শুধু এটা আঁকতে হবে, কখনো এটা দেয়, এটা পৃথকভাবে দেয়। আবার কখনো কি হয়, কখনো দুইটাই একত্রে থাকে, কখনো 2 অরবিটাল একত্রে থাকবে। তো PX অরবিটাল, এক্স তোমাদের গ্রাফ সম্পর্কে ধারণা আছে। গ্রাফের এটা কি অক্ষ? গ্রাফের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে যখন তোমাকে PX দিবে তখন অরবিটাল, এই যে এইটা হলে কি অরবিটাল? PX অরবিটাল, এটা আমরা আঁকলাম PX। তারপর আসে PY। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে যখন আমরা PY আঁকবো তাহলে তো বুঝতেই পারতেছো কী হবে, গ্রাফ পেপারে এরকমভাবে যাবে। এটা হচ্ছে PY অরবিটাল। কোন অরবিটাল এটা? PY অরবিটাল। তাহলে আমাদের আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে PZ অরবিটাল। আচ্ছা, গ্রাফ পেপারে কি জেড আছে? জেড থাকলে তোমাদের জন্য কিন্তু জেড তৈরি করা সহজ, কিন্তু যেহেতু জেড নাই তাহলে জেডটা আমরা তৈরি করে নিব। জেডটা তৈরি করে নিচ্ছে, দেখো কিভাবে। এটা এক্স, এটা ওয়াই। এইবার আমরা এই কেন্দ্র বরাবর দিব। যদি আমরা এটা দিই তাও হবে, এটা হচ্ছে জেড। কি অরবিটাল? এটা জেড অরবিটাল। তাহলে এটা হচ্ছে PZ। তাহলে আমরা কয়টা পেয়ে গেলাম? PX, PY, PZ। যদি তিনটা থাকে তাহলে ক্ষতে থাকবে, আর যে কোনো একটা যদি দেয় তাহলে 1 মার্ক। কয়ের জন্য এটা তোমরা একটু ভালো করে দেখবা। তারপরে আমরা আসি ডি অরবিটাল। ডি অরবিটালটা হচ্ছে কেমন? এটা মেডিকেলে প্রায় আসে, শুধু আকৃতিটা কেমন আকৃতি চাই। ডি অরবিটাল হচ্ছে ডবল ডাম্বেল। ডি অরবিটালের আকৃতি ডবল ডাম্বেল। তাহলে আমরা এ পর্যন্ত জানলাম ডি, এস, পি এবং ডি। ওই যে আমরা ডাম্বেল আঁকছিলাম না, এই 2টা ডাম্বেল দিয়ে আঁকলে আমরা কি পাবো? ডি অরবিটাল পাবো। ডি অরবিটাল হচ্ছে ডবল ডাম্বেল, আকৃতি হচ্ছে ডবল ডাম্বেল আকৃতির। তারপরে আসলে দেখো আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসও তোমাদের পরিচিত শব্দটা। ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাসে কতটা নীতি আছে, আমরা এই নীতিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জানি ইলেকট্রন বিন্যাসটা কি। এই যে দেখো, আমরা এরকম চিত্র তো প্রায় দেখে থাকি।
নিউক্লিয়াস 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 বহির্ভূত যে অঞ্চল, অর্থাৎ যেগুলোতে ইলেকট্রন থাকতে পারে তার সম্ভাবনাই তো হচ্ছে অরবিটাল। আর অরবিট হচ্ছে শক্তি স্তর। এটা হচ্ছে কি অরবিট, কে, এটা এল, এটা এম, এটা আমাদের ধারণা আছে। তাহলে এই অরবিটালে ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকে বা উপস্তরে কিভাবে বিন্যস্ত থাকে, এগুলোর দেখানোর প্রক্রিয়াটাই হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ কোনো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকে তা দেখানোর প্রক্রিয়াটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি আছে। কয়টা নীতি? 3টা নীতি। তোমরা এই 3টা নীতি একটু বাসায় দেখবা। আমি আগামী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা কোনটুকু দেখলাম ইলেকট্রন বিন্যাসটা কী। তাহলে বুঝতে তো পারতেছো এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। এখানে থাকে 8টা। তারপরে এখানে 1 থেকে এক থাকলে কোন মৌল হবে? এটা 1 থাকলে সোডিয়াম, 2 থাকলে ম্যাগনেসিয়াম, 3 থাকলে অ্যালুমিনিয়াম, এইভাবে আর কি বাড়তে থাকবে। তাহলে এই যে ইলেকট্রন শক্তি স্তর উপস্তরে কীভাবে সজ্জিত থাকে তা দেখানোর প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নীতি আছে, যেমন একটা হচ্ছে কি আউফবাউ নীতি, একটা আউফবাউ নীতি, 2 নম্বর পলির বর্জন নীতি, 3 নম্বর হচ্ছে হুন্ডের নীতি। এই 3টে নীতি থেকে পরীক্ষায় যে কোনো একটা প্রত্যেক বছর আসে 3টে নীতি। যেহেতু তোমরা আগামী বছর যারা পরীক্ষা দেবো তাদের কিন্তু 3টেই পড়তে হচ্ছে। যেহেতু কেন 3টে পড়তে হবে? 20-এ প্রশ্ন হয়নি, 20-এরটা তোমাদেরকে পড়তে হবে। তো আমরা কি বললাম? আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, 3টা নীতি। এই 3টা নীতি তোমরা একটু বইয়ে দেখবা, আমি আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু কেন তোমাদেরকে দেখতে বললাম, তোমরা যদি দেখো তাহলে সহজে বুঝতে পারবে এটা সম্পূর্ণ একটা নতুন টপিকস। আজকে আমি শুধু জাস্ট একটু ধারণা দিলাম হেডলাইন সম্পর্কে, তোমরা এটা দেখবা ইলেকট্রন বিন্যাসের এই 3টা নীতি। তারপরে আমি একটা আলোচনা করি আউফবাউ নীতিটা কি। তাহলে তোমাদেরকে বুঝতে সহজ হবে। তোমরা তারপরে দেখবে আমি নেক্সট ক্লাসে আরও সুন্দরভাবে আলোচনা করবো যেন তোমরা ভালো করে বুঝতে পারো। তো আউফবাউ নীতিটা কি? দেখো এই যে ইলেকট্রন, আমি এটা দিয়ে দেখাই। প্রথম স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। তারপরে স্তরে কয়টা? 8টা। এই 8টা কিন্তু একসাথে ঢোকে না, একটা করে ঢোকে। তাহলে ইলেকট্রন কোনো শক্তি স্তরে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে এমনভাবে প্রবেশ করবে যেন যখন নিম্নটা পূর্ণ হওয়ার পরে তারপর একটা পূর্ণ হবে, তারপরে তৃতীয়টা পূর্ণ হবে। এইভাবে ইলেকট্রন দ্বারা কক্ষপথ পূর্ণ করার পদ্ধতি হচ্ছে কি আউফবাউ নীতি। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে অরবিটাল সময়ে গমন করে। এই পদ্ধতি দ্বারা ইলেকট্রন বিনাশ করাটাই হচ্ছে কি আউফবাউ নীতি। যেমন আমরা এটা করে থাকি, দেখো 1s, যেমন যদি এটা আমরা সোডিয়াম কল্পনা করি, 1s2, 2s2, 2p6, 3s1। দেখো এটা হলো নিম্ন শক্তি স্তর, তারপরে শক্তি স্তর এই যে এইটা, তারপরে এইটা। অর্থাৎ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে গমন করে। এই পদ্ধতি দ্বারা অরবিটাল পূর্ণ করাটাই হচ্ছে কি আউফবাউ নীতি। এটা বিজ্ঞানী আউফবাউ আবিষ্কার করছে দেখে তার নাম অনুসারে এটাকে বলা হয় আউফবাউ নীতি। যে তোমরা এটা একটু ডিটেলস করবা, আমি সামনে দিনে যেহেতু এটা টপিক্সটা তোমাদের নতুন, সেহেতু আজকে সামান্য একটু ধারণা দিলাম, তোমরা পড়বা। আগামী দিন ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমি তোমাদেরকে পড়াচ্ছি হলো পুরাতন জিনিসগুলো, যাতে তোমাদের জন্য সহজে আয়ত্তে আসে। আজকে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। পরমাণু মডেল যে কটা আছে, যেমন রাদারফোর্ড মডেল, ডাল্টনের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরের মডেল, কিন্তু তারপরে বোরটা একটা আলোচনা করতেছি। বোর পরমাণু মডেল আবিষ্কার হয়েছে 1913 সালে। 1913 সালে এটা আবিষ্কার হয়েছে। তো বোর এখন কী বলতেছে? পরমাণু সম্পর্কে যে ধারণা দেওয়া হয় সেটা হচ্ছে পরমাণু মডেল। বোর বলতেছে যে পরমাণু হতে গেলে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন থাকতে হবে। এটা তো আমরা জানি, একটা পরমাণুর নিউক্লিয়াস অবশ্যই থাকবে, যেখানে কে থাকবে? প্রোটন যোগ নিউট্রন।
আর কি থাকে, নিউক্লিয়াস বহির্ভূত এলাকা, নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল, এটা হচ্ছে পরমাণুর একটা প্রধান শর্ত। তারপর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ইলেকট্রন যে ঘুরবে, দেখো আমরা এটাই কল্পনা করি, ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি কি বললাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরমাণু হতে গেলে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন থাকতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আসুন, 2 নম্বর, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে, এই ইলেকট্রন ইচ্ছাগুলো এখানে ঘুরবে না, বা এখানকার ইলেকট্রন এই ফাঁকা জায়গা পাইছে দেখে ফাঁকা জায়গাতে ঘুরবে না, ইলেকট্রন ঘোরার জন্য নির্দিষ্ট অঞ্চল থাকবে, নির্দিষ্ট এলাকা থাকবে। তারপর ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না। ধরে নাও এই ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, এখানে যে দিনের পর দিন ঘোরে, সারা দিন সারা বছর, বছরের পর বছর ঘোরে, বছরের পর বছর ঘুরতেছে, তাহলে শক্তি বিকিরণও করবে না, শক্তি শোষণও করবে না। তাহলে ইলেকট্রন কিন্তু শক্তি বিকিরণ এবং শোষণ করে, এটা তোমরা জানো। তাই এই যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন এরা শক্তি শোষণ বা বিকিরণ কোনোটা করবে না। তারপর দেখো, ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে, অর্থাৎ যেটাকে আমরা কোয়ান্টাম লম্ফ বলি, এক কোয়ান্টাম থেকে আরেক কোয়ান্টামে গমন করতে পারবে। যখন ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন কিন্তু শক্তি কী করে, শোষণ করে। আবার যখন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে তখন শক্তি বিকিরণ করে। তারপরের পয়েন্টে আসুন, ইলেকট্রনের জন্য ওই সকল কক্ষপথ অনুমোদিত, ইলেকট্রনের জন্য ওই সকল কক্ষপথ অনুমোদিত যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π, NH/2π এর অখণ্ড গণিতক। এইটা কিন্তু তোমরা 9-10 দেখে আসছো। ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন কোন কক্ষপথে থাকবে, যে কক্ষপথের কৌণিক ভরবেগ কী হবে, NH/2π, NH/2π এর অখণ্ড গণিতক। তাহলে এই যে আমরা কয়েকটা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট দিয়ে তোমরা এই বোর পরমাণু মডেল লেখার চেষ্টা করবা। তাহলে এই যে এখানে এটা কি NH/2π, এটা তো বোঝো কি, এই যে দেখো এনটা কি, এনটা হচ্ছে কি স্তর সংখ্যা, এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর 2π ইলেকট্রন যখন এই পুরাটা ভ্রমণ করবে, অর্ধেক অংশকে আমরা কি বলি, পাই। ইলেকট্রন ধরো এই জায়গায় আছে, এখান থেকে যাত্রা শুরু করলে এখান থেকে এইটুকু পাই, আবার এখান থেকে এ পর্যন্ত এটা পাই, তাহলে কি হলো, ইলেকট্রনের পুরা পরিধি হচ্ছে 2π। তো পুরাটা হচ্ছে কি 2π, এই 2π পথ পরিমাণ ইলেকট্রন অতিক্রম করে। তাহলে আমরা এই পয়েন্টটা কি বললাম, ইলেকট্রনের জন্য ওই সকল কক্ষপথ অনুমোদিত যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π এর অখণ্ড গণিতক। আর এই পয়েন্টটা আবার একটু দেখো, এটা ধরো নিউক্লিয়াস, ইলেকট্রন যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করবে, ইলেকট্রন এখান থেকে এই জায়গায় আসতে চাইবে, তখন এর কী করবে, শক্তি শোষণ করার প্রয়োজন হবে, তখন এই ইলেকট্রনটা শক্তি শোষণ করবে। আবার উচ্চ শক্তিস্তর থেকে যখন নিম্ন শক্তিস্তরে ফিরে আসবে, এই জায়গায় ইলেকট্রন আছে, ওখান থেকে এখানে যখন আসতে চাইবে তখন শক্তি অবশ্যই একে বিকিরণ করতে হবে। তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ এবং শোষণ করে। আরেকটা পয়েন্ট আমরা যখন পড়লাম, 3 নম্বর পয়েন্টে দেখো আমরা পড়ছিলাম যে ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন শক্তি বিকিরণ বা শোষণ করবে না। তাহলে কখন শক্তি বিকিরণ বা শোষণ করে, যখন এক স্তর থেকে আরেক স্তরে গমন করে। তাহলে এই গমনের জন্য কিন্তু ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে গেলে কিন্তু কিছু কাজ করতে হয়। যাই হোক, আজকে আমরা এই বোর পরমাণু মডেল পর্যন্ত দেখলাম। আর এখানে দেখো বোর মডেলের সীমাবদ্ধতা কিছু আছে, বোর মডেলের ত্রুটিটা একটু দেখো, এটা তারপর আমরা রাদারফোর্ড মডেল পড়ব। বোর মডেলের ত্রুটিটা কি, বোর মডেল ত্রুটি হচ্ছে যে যাদের পারমিট সংখ্যা 1, অর্থাৎ একটা সরল পরমাণু কোনটা, এই যে এটার পারমিট সংখ্যা 1। আবার দেখো যদি আমরা অক্সিজেন কল্পনা করি, এর পারমিট সংখ্যা বেশি, তাহলে এদের বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায়, অর্থাৎ একটা সরল পরমাণুর পারমিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায় না। এটা কিন্তু বোর মডেলের একটা প্রধান ত্রুটি। তাহলে খেয়াল রাখবা যে সরল পরমাণুর বর্ণালী রেখা ব্যাখ্যা করা গেলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায় না।
বর্ণালীর তীব্রতা, বর্ণালীটার তীব্রতা কেমন, বর্ণালী বিশ্লেষণ আমরা এই অধ্যায়ে পরবর্তীতে পড়ব। বর্ণালীটা কি, এই বর্ণালীর তীব্রতা ব্যাখ্যা করা যায় না, তারপরে জিমেন ফলাফল ব্যাখ্যা করা যায় না। এই 3টা পয়েন্ট তোমরা লিখবা। এটা হলো ত্রুটি। তবে এই ত্রুটিটা কম ইম্পর্টেন্ট, রাদারফোর্ড মডেলের ত্রুটিটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই রাদারফোর্ড মডেলের ত্রুটির উপর ভিত্তি করেই কিন্তু বোর মডেল প্রতিষ্ঠিত হয়েছে। তা এখানে বোর মডেলের স্বীকার্যটা ইম্পর্টেন্ট বেশি, রাদারফোর্ড মডেলের ত্রুটিটা ইম্পর্টেন্ট বেশি। রাদারফোর্ড মডেলের ত্রুটি আর বোর মডেলের সীমাবদ্ধতা। আর বোর মডেলের যে ত্রুটি বললাম, আশা করি তোমাদের মনে থাকবে, সহজ আছে। তা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।